প্রণয়ের অমূল কাব্য পর্ব এক। টিচার রিলেটেড রোমান্টিক গল্প। নায়ক ভার্সিটি লেকচারার ইরফান নেওয়াজ, গুরু গম্ভীর, রকচটা স্বল্পভাষী একজন ছেলে। বাকিটা গল্প পড়ে জানুন। আমি একজন ভার্সিটি লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে। চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে ভাবতেই পারছে না। অসম্ভব। ডান হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজে চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কোনই পর্যন্ত গোটানো হাতা। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো। তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব। ওকে? ইরফান নেওয়াজের মা রুমা নেওয়াজ ছেলের কথায় তবদা খেয়েছে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতঃপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান। এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়েটার বাবা মেয়ে মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এইভাবে দিতে চাইছে। তুমিও মেনে নাও। ইরফান দুহাতে মাথার চুল টেনে বলল, উফ, বাবা ঋণ শোধ করবেই তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রুমা নেওয়াজ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো ইরফানকে ধমকে বলল, কি বলছো? বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। পেছন থেকে ইরফানের বাবা তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যে আমার বৌমাকে নিয়ে রওনা হব ইনশাল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইরফানের ফুপুর বাড়ি গ্রামে। মাঝে মাঝে আসা হয়, তবে এইবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে এই গ্রামে পা রাখতো না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরে তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তারেক নেওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। তারপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো। ও আমার মেয়ের পরিচয়ে থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে ইনশাল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো। রাগে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে। ইরফানের কথায় শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে বাইক নিয়ে যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ইরফান একই ইউনিভার্সিটির লেকচারার। শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গেই আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভ্রু কুঁচকাল। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইকে এক টান দেয়। শুদ্ধর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তবদা খেয়ে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে। উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মানিজ্যত কিছুই থাকতো না। দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে। কার উপর রেগে আছে কে জানে। সেসব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল। মামার ডাকে শুদ্ধর হুঁশ ফেরে। তারিক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয়, বুঝেছ? শুধু মাথা নাড়ল, মানে বুঝেছে, কিন্তু কি বোঝাবে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলছিলাম
ইরফানকে কি বোঝাবো? তারেক নেওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুদ্ধ মুখ গোল করে বলল, ও, এইবার বুঝেছি ব্যাপার। বাপ ব্যাটা নিয়ে ঝামেলা করেছো। বাপ ব্যাটাকে বিয়ে করাবে, কিন্তু ব্যাটার তো বিয়ে করার সাথ নেই। বাপটা বোঝে না। দুজনে যেন এক গোয়ালের গরু, দুজনের রাগ জেদ সমান সমান। বাপ বলেছে বিয়ে দিবে মানে দিবেই, ব্যাটা বলেছে বিয়ে করবে না মানে করবে না। তাহলে জিতবেটাকে? একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। ব্যাটাকে নিজের মতো ঘাড়তারা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খায়। ইস, কি কষ্ট আমার মামির জীবনে, দুই ঘাড়তারা টুপ করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। আজ এত বেফাঁস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে। স্কুল থেকে এসএসসির এডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকানে চোখে পড়ল মাইরার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখলো। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই। যাক, আজ তো সে আর এই দাদু দুজনেই হাজির, তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরো কিছু আপ্যায়ন করে খাওয়াবে। যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতে স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কিই বা হবে। এইসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকা দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো। কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল। রাস্তার মাঝে সাদা হেজাব পরিহিত এক রমণীকে দেখে মাইরা বাইকের শব্দ পেয়ে ডান দিক ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা মাইরার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর। ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়ে খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়রার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের গিরার একটু উপরে চাকা চাকা দ্বারা বাড়ি খেয়ে মায়রা কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়েই গেছে। মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহু। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখল না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তা পিচ হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আগে বলল পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলেই টপাটপ পানি ঝরবে। মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো, দুই হাতে তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়েরার নিকট এসে দাঁড়ালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? ততক্ষণে মায়েরা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তাই নিয়ে দ্বিধায় ভুগছে। ইরফানের কথার কোনো উত্তর করল না। এই বেয়াদব লোকটার জন্যই তো তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মাইরা। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবার ঠাস করে পড়ে যায়। মায়রার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফানের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে এই লোকটা যাচ্ছে না কেন। ভাবনার মাঝে তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীত হয়। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গেল মেয়েটা। ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইরে বের হন কেন? অসহ্য লোক, যত সব। ইরফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু মাইরার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখানে আরেক বাচ্চা এসে জুটলো। আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। এর আগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখায়বে গম্ভীর চাহনির যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায়, ইডিয়েট। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। মাইরা ইরফানের ইডিয়েট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়েরা মাথা নিচু করে লোকটার পায়ে জুতো দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনো এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে, কেন বুঝল না।
কিছুক্ষণ পর মায়েরা মাথা তুলে তাকায়, ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখা গেল। পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতে কোণে পর্যন্ত গোটানো, কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়েরার চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ? মানে সুস্থ মানুষ, নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। এও কি পাগল নাকি? ছেলেটার চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিচকিচে চাপদাড়ি, ঘাড় সমান, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখাবয়বে গাম্ভীর্যের ছাপ। ইরফান ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের একপাশে রেখে বাম পায়ের উপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাত পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে, খুব সিরিয়াস মুডে। অবশ্য ইরফান মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস করলেও বা বললেও তার শক্ত মুখায়ব থেকে নড়চড় হয় না। মায়েরার কেন যেন রাগ লাগলো। চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়রার কথা ইরফান ভ্রু কুঁচকে তাকালো মায়রার দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখে। মায়ের দিকে তাকিয়ে বলল, হোয়াট? মায়রা রেগে বলে, বধির নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট হোয়াট করছেন? ইরফান আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হ্যাঁ লিসেন, জাস্ট স্টপ। মায়রা বিরক্ত হলো। বাদামি চোখের মনি, চাপদাড়ি, জঙ্গলিদের মতো ঘাড় সমান বড় বড় ঝাঁকড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশ ছাড়ছে। মায়রা কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, এই বিদেশি বিলাই বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়রার পানে। মায়রা একটু ভয় পেল হয়তো। ইরফান শক্ত কণ্ঠে বলে, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেব, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়রার পাশ কাটিয়ে চলে যায়। মায়রা কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘুষদাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে। আমাকে ছুটে আসছে শালা বেয়াদব। ইরফান বোধ হয় মায়রার বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের উপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়রার খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো, মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি, একটু চঞ্চল তবে ভদ্র। বাবা নেই বুঝতে পারছিস, দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বোঝদার হবে। চায়ের ঢং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান। তার সামনে দাঁড়িয়ে শুদ্ধ আর তার মামাতো ভাই ইরফানকে বোঝাচ্ছে। ইরফানের গম্ভীর মুখাবয়ব এর কোনো পরিবর্তন নেই। এক মনে ফোনও স্ক্রল করছে। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ ইরফানের দিকে এগিয়ে দিল। ইরফান গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, এই গ্রামে তো জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব, এটা দিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না। শুদ্ধ বুঝলো এ খাবে না। নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলছিলাম, বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা। তুই চুলগুলো এবার নয় কেটেই ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনেই শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানের মৃদু ভাব আলো ইরফানের মুখে এসে পড়েছে। শুদ্ধ দেখলো ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেকি এসে বলল, মিস্টেক মিস্টেক, তোকে তামিল মুভির নায়িকার মতো লাগছে রে। বাচ্চাটা তোকে দেখে ক্রাশ খেয়ে যাবে। সত্যি বলছি। ইরফান তার ডান হাতে শুদ্ধর কলার ধরে মেজাজি গলায় বলে, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না। আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামেই তোকে বালি চাপা দিয়ে দিব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওকে ওকে, আমার কলা ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল। শুদ্ধ বিরক্ত হলো, এবার কই যায়। ইরফান কবুল বলেই উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে। এসে দেখেছে সত্যিই অসুস্থ হয়ে গিয়েছে, প্রেশার ফল করেছিল। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝলো না। বিয়ে করিয়েই ছাড়লো। এখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারিক নেওয়াজ রোমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়ের মা ভ্রু কুঁচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? তারিক নেওয়াজের দিকে চোখ পড়তেই এসব ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন।
সেও চিন্তামুক্ত, মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। মায়েরা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এতই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিদায় করিয়েই ছাড়লো। তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবে? ভাবনার মাঝে মায়রার মা মায়রার ঘরে এসে মেয়ের মাথায় হাত বোলায়। মায়রা ফুঁপিয়ে ওঠে। ভদ্রমহিলা মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই। তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন? মায়েরার চোখ থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায়, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এভাবেই উঠে পড়ে লাগে? মায়েরার মা কিছু বলতে পারলেন না। মায়েরা নাক টেনে বলল, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না। তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজেই বেরিয়ে গেল। মায়রার মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল মায়রার দিকে। মায়রার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেয় তার বাসা থেকে। মায়রা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম প্রথম ভালোই চলছিল, কিন্তু যত দিন যেতে লাগলো তার স্বামী যেন মায়রার প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো। মায়রাকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় মায়েরা যেভাবে থেকেছে, এর যে তো ভালো থাকবে। মা হয়ে আর কি বা চায় মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছো, ভালো কথা। তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছো, এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার করো বসে বসে। এই বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি। আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলেই হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুজনেই হতভম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলে যাওয়ার পানে। মায়রার মাথায় ঘোমটা টানা, মাথা নিচু, চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি। তার আগে এমন তিক্ত বাক্য শুনে মায়রার ছোট্ট হৃদয়টা ব্যথায় ভরে উঠল। তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। পরপর স্ত্রী রুমার দিকে তাকালে দেখলো তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলল, তেরা ছেলে তো আমার, তোমার, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আজব। রুমা নেওয়াজ ফোঁস করতে করতে বলে, হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো, স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলল, না মেটেনি। মানে? তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকেই ছুঁড়ে ফেলছে, আবার আরেকটা করার স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভোঁতা মুখে বলে, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সে বিয়ে না হওয়ার আগেই স্বাদ কেন মিটবে? দ্বিতীয় বিয়ে করাবো কেন? রুমা নেওয়াজ বোকা চোখে তাকালেন স্বামীর পানে। এরপর রাগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে যায়। শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে না। পেছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরেই মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মায়ের দিকে। মায়েরা গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর লাল হিজাব বাঁধা। তারেক নেওয়াজ মায়েরার মাথার উপর হাত রেখে নরম গলায় বলেন, আম্মু ভয় পাচ্ছ? মায়েরা মাথা নিচু করেই দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। তার আরেকটা ভোলা ভালা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না। কিন্তু ছেলে যে একটাই, তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে? ভদ্রলোক মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, এই সব কিছু ভুলে যাও। এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছো? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দিবে না, শুধু পড়াশোনায় মন দিবে, বুঝেছো? মায়েরা অবাক হয়। বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুণ, এই লোকটার ব্যবহার তার চেয়ে হাজার গুণ ভালো। তারেক নেওয়াজ মায়রার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। মায়রা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়রা তারেক নেওয়াজকে চেনে, ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল। তার ভালো মন্দ জিজ্ঞেসও করতো। সবচেয়ে বড় কথা, ইনি যে তার বাবার বন্ধু ছিল, এটা সে জানতো। কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল মেয়েটা। তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবু গ্রামে হেসে খেলে দিন কেটেছে।
কিন্তু এখানে কি করে থাকবে? ইনায়া তার খালাতো বোনের বাড়ি বেড়াতে এসেছে। গ্রাম তার ভালো লাগে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দিবে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা মা ভাইয়া কেউ রাজি না, তাকে একা যেতে দেবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো, তার খালা বলবে না। তার খালা তার বান্ধবী বলা যায়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির ছড়াছড়ি। এর মাঝেই একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে তারিক নেওয়াজ হ্যালো হ্যালো করছে। এপাশে ইনায়ের খবর নেই। ইনায়ের খালাতো বোন যাহারা ঘরে এসে ইনাকে এভাবে তব্দা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনাকে ঝাঁকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনায়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় যাহারা শুনতে পেয়েছে ইনায়ের বাবার গলা। ইনায়া কোনো রকমে বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি খালামণিদের সবাইকে নিয়ে। এখন রাখছি, বাই বাই বলেই কল কেটে দেয়। যাহারা ভ্রু কুঁচকে চেয়ে আছে ইনায়ের দিকে। ইনায় হাতের ফোন রেখে খুশিতে জাপটে ধরে যাহারাকে। এরপর যাহারা দুহাত ধরে ঘুরতে থাকে। হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। যাহারা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? ইনায় তার ঘোরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গেছে। মানে কার? ইনায় হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো, ইরফান ভাইয়ার বউ হয়ে গিয়েছে। কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না তোমরা, জানি। কারণ সবাই ভাইয়াকে জানো। সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়ার নাকি বিয়ে হয়েছে। ওয়াও! কিভাবে সম্ভব? আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। যারা স্তব্ধ চোখে এনায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভাই বিয়ে করেছে। তার কাছে অবিশ্বাস্য লাগলো। ইনায়া তার ফোন নিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার তেরা নাম্বার ওয়ান ভাইকে বিয়ে করেছে মানে সেই মেয়ে কতটা স্ট্রং হবে, সেটাই ইনায়ের ভাবনায়। ইনায় ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না। মেয়েটার মন খারাপ হয়, ফোন রেখে দেয়। মন খারাপ করে যাহারের দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত। আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল করে দিয়েছি। তখনই ইনার ফোন বেজে ওঠে। ইনা দ্রুত ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনার হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে যায়। ঢোক গেল মেয়েটা। তার ভাই কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকে বলেনি। ইরফান টেবিলের উপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইনার নীরবতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর। আর তোর পাশের গর্ধব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে। ওকে রেডি থাকতে বলিস। যার আর কোনো ভাবান্তর নেই। ইনা বারবার ঢোক গিলছে। কোনো দুঃখে যে কল করতে গেল এখন নিজেই বাঁশ খাচ্ছে। প্রসঙ্গ পাল্টাতে মেকি হেসে বলল, ভাইয়া কংগ্রাচুলেশনস। ইরফান কাজে ডুবে থেকে ভ্রু কুচকে বলল, ভাই? ইনায় অবাক হলো। বিয়ে করেছে, সে কংগ্রাস করেছে, অথচ তার ভাই বলছে কেন সে কংগ্রাস করেছে? তার মাঝে আবার এসব কাজবাজ করছে। নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবিকে দেখতে চাই, ক্যামেরাটা একটু ঘোরাবে ভাইয়া? ইরফানের হাত থেমে যায়। ভ্রু কুঁচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনায়া বিরক্ত হয়ে বলল, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। ওপাশে ইনায়া তপ্তে খেয়ে যায়। কি হলো? জাহারার দিকে খেয়াল করলে দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। ইনায়া এগিয়ে গিয়ে বলল, জাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। জাহারা কোনো কথা বলল না। ইনায়া হতাশার শ্বাস ফেলে বলে, ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে, বউ মানছে না। এখন কি হবে? যাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনায়া ঝাঁকি দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে বলে, তাই তো মনে হলো। কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? যাহারা থতমত খেয়ে মন খারাপ করে বলল, এমনি, তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবৎ ইরফান ব্যালকনিতে পায়চারি করছে। তার মাথায় আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলেছে। ইনায় বলায় মনে পড়ল, তারপর থেকে অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। সাবান অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীর বেয়ে পানির কণা চুইয়ে চুইয়ে পড়ছে। ইরফানের রাগ যেন কমার নয়। রাগে চোটে হাত মুঠো করে দেওয়ালে দুটো পাঁচ মারে। নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে। এরপর শাওয়ার শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়।
হাত ঘড়িতে একবার সময় দেখলো 12:30। মায়রাকে তার শ্বশুর একটা ঘরে দিয়ে গিয়েছে, কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল। এরপর নামাজ পড়ে নিল মাইরা। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টাফনিল থাকে সব সময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝে এই টাফনিল তার প্রয়োজন পড়ে। আশেপাশে তাকালো, কোথাও পানি নেই। তাই ঘর থেকে বেরিয়ে এলো, ডাইনিং এ পানি আছে নিশ্চয়ই। জিরো বাতির আলোয় ডাইনিং আবছা, আলোয় ভরপুর। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, মায়েরা লাইট জ্বালালো না। জিরো বাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতেই পা টিপে টিপে এগোয়, পাছে কেউ জেগে না যায় সেই ভয়ে। ডাইনিং টেবিলের উপর এক জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিলে হঠাৎই শক্ত কিছুর সাথে তার পিঠ ধাক্কা খায়। মায়েরা ভয় পেয়ে যায়। এমনিতেই চারিদিকে অন্ধকার, ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলালো। পেছনে ফেরার সাহস পাচ্ছে না, বারবার ঢোক গিলছে। এক হাতে জগ, আরেক হাতে মুখ চেপে আছে। এক্ষুনি গলা পেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো। ইরফান বাইরে বেরোচ্ছিল। হঠাৎই তার পিঠে এসে কিছুর ধাক্কা লাগে। ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকায়। ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা হলেও শরীর ঠান্ডা হয়েছিল। কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা এটা, রাগ যেন তরতর করে বেড়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই। বাকি এই উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝেছিল এটাই সেই মেয়ে। মায়রার মাথা ব্যথা সরানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়রার কোমর সমান ঝুঁটি করা চুল ডান হাতে টেনে ধরে। হাতে ঘুরিয়ে দুবার পেঁচায়। মায়রা ব্যালেন্স রাখতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়রাকে ঠেলে তার থেকে সরিয়ে দেয়। তার চুলের গোছা ছাড়ে না। শক্ত হাতে চুলের গোছা ধরে দাঁতে দাঁত চেপে নিনেট কণ্ঠে বলে, সামনে আসতে নিষেধ করেছি, এই জন্য পিছিয়ে আছো, পিছিয়ে এসেছো। মায়রা কেঁপে ওঠে। সে বুঝলো এটা তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে ওঠে, আনসার মি। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা। দু হাতে জগ চেপে কিছু বলতে চায়। আর একবার যদি দেখেছি আমার সামনে পিছনে ডানে বামে এসেছো, তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। ড্যাম ইট। কথাটা বলে মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। মায়রা কয়েক পা এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। মায়ের রাগ লাগলো, সে পানি নিতে এসেছিল। এই বেয়াদব লোকের সামনে পেছনে ডানে বামে কেন যাবে? রাগে উল্টো ঘুরে দাঁড়ায়। আবছা আলোয় দেখলো পেছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মাইরাকে আর কে পায়? ডান হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পেছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানো শেষ। ঠাস করে দরজা লাগিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল মাইরা। এদিকে ইরফান সাপের মতো ফোঁস করছে। মাত্র গোসল করে বেরোচ্ছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে। আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায় ইরফান। দরজা আটকে দু হাতে ঝাঁকড়া চুলটি এনে ধরে। কয়েকবার এপাশ ওপাশ করে গায়ে চড়ে দরজায় একটা লাথি বসায়। হিসিয়ে একা একাই বলে, আই উইল জাস্ট কিল ইউ, ইডিয়েট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় ইরফান। এদিকে মাইরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে। অমন বরের পেছনে মাইরা ঘুরবে? সে অত সস্তা নাকি? ঠিক করেছে, পানি ছুঁড়েছে। যা বলেছে সেটাও ঠিক বলেছে। সেও তো সাদাসিধে নয়, কিন্তু যে সে যা করলো আর বলল আগামীকাল তার কি হবে তা ভেবেই একটা ঢোক গিলল। আবার ভাবলো কিছুই হবে না। এই লোকের বাবা খুব ভালো। এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো মাইরার। পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে? বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়ল। এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না। উফ। অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝেই বিড়বিড় করলো, কোন মাতাল রে মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস? বেটা বেয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবার ঘুমিয়ে যায় শুদ্ধ। না, থামাথামির নাম নেই। শুদ্ধ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিট পিট করে চোখ খুলে তাকায়। 5 থেকে ফোন নিয়ে সময় দেখলো 1:20 শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে তার ঘুম উবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। সে একে মিস করবে কোন দুঃখে? এর ঝাড়ি আবার কোন বলতে মিস করবে? দু হাতে চোখ কচলে বলল, কে তুমি বৎস?
ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশ কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আস্তে আস্তে বলল, কি রে, উত্তর দে। এত রাতে এখানে কি, বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল, বিয়ে করতে না করতেই এই হাল। ইরফান রেগে শুদ্ধর কলার ধরতে নিলে শুদ্ধ মেগিয়ে এসে বলে, শরীরে কিচ্ছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি। ইরফান শুদ্ধর মাথার চুল মুষ্টি করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলে, ঠিক আছে ঠিক আছে, আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? শার্ট চুল কবে না জানি বউয়ের সম্পদ ধরেও টান দিয়ে দিস। সর সর। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বলেও লাভ নেই। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, কেউ কি মেরেছে? মানে মরেছে? 40-এর দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম। এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেঘে এসে বলে, জানি জানি, এসব আমার ধর্মে ঠিক নয়। এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজাও করতে দেয় না? কি দিনকাল আসলো। ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে শুদ্ধর বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ হা করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে ডোন্ট ডিস্টার্ব মি। ওয়াও, নাইস জোকস। দাঁত কিরমির করে ইরফানের গায়ের উপর ধপ করে শুয়ে পড়লে ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে, চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান চোখ বুজে যেন কিছুই হয়নি। শুদ্ধ কাঁদো কাঁদো মুখে বলে, মীর জাফরের এর চেয়েও ভালো রে। শালা সন্ন্যাসী বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরো ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দে তো, তুই তোর বাড়ি বিদেয় হো, যা। ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে বলল, রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমির করলো, বালিশ নিয়ে ঠাস করে মেঝেতেই শুয়ে পড়ল। যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখ মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেটে পা দিয়ে গোছায়। শুদ্ধ রেগে বলল, আবার কি রে ভাই, ঘুমোতে দে। সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফান গম্ভীর গলায় বলল, ওপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো, পরনে ট্রাউজার উপর দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখ, আলগা পিরিত। ইরফান কিছু বলল না, শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে বলে, আরেকটা লাথি খেতে না চাইলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখ করে আরো জাপটে ধরল। কোলবালিশ পেলে কে ছাড়ে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুজল। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও ইরফানের চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায়? একটু পরপর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝেই বিরক্ত হয়ে ইরফানকে আরো জাপটে ধরে। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বিয়াদবটা তাকে ঘুমোতে দেবে না। আজ আর তার ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে ব্যালকনিতে যায়। বসন্তকালের শুরু। প্রকৃতি জুড়ে মিটিমিটি ঠান্ডা বাতাস। মাঝরাতে দমকা হাওয়া ইরফানের উদাম শরীর ছুঁয়ে দেয়। ইরফান গম্ভীর মুখাবে এক মনে চেয়ে থাকে। তার মনে কি চলে কে জানে। মেয়েটার ফেলাপানি গায়ে শুকেছে। কথাটা মনে পড়তেই মেজাজ সোজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল। ওই পুচকি মেয়ে আজ এসে আজকেই তার গায়ে পানি ছুড়েছে। এত সাহস হলো কি করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায়। বাম হাতে দেওয়ালের সাথে একটা পাঞ্চ মারে। রাগ কমে না। এই পাঞ্চ ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো।